নমস্কার। শোননার শ্রোতাদের স্বাগত জানিয়ে দু একটা কথা। শোননায় অশরীরীর আবির্ভাব, আদৌ কি তারা আছেন? এই নতুন গল্পের সিরিজে আমরা খুঁজছি তাদেরই। জনপ্রিয় লেখিকা দেবদত্তা মুখোপাধ্যায়ের একেবারে টাটকা গল্পের শ্রুতিনাট্যায়ন শুনছেন শোননায়। আমাদের আজকের প্রযোজনা কালো রাতি গেল ঘুচে। পরিবেশনায় অশোকনগর নাট্যমুখ। নির্দেশনা অভি চক্রবর্তী। কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে। বারান্দায় বসে দুলে দুলে পড়ছে মেয়ে দুটো। ধীরে ধীরে ভোর হচ্ছে, পাখিদের কলকাকলিতে ভরে উঠছে চারিদিক। কিন্তু আস্তে আস্তে আবছা হয়ে আসে একটা মেয়ের অবয়ব। সই সই চিৎকার করে চমকে উঠে বসে উর্মি। আবার সেই স্বপ্নটা দেখল উর্মি। কিন্তু কেন? গত 2 মাসে এই নিয়ে 4 বার দেখল ও স্বপ্নটা। কিন্তু সই কোথায়? গত প্রায় 1 বছর সইয়ের কোনো খবর নেই। সেই যে লাস্ট একটা মেসেজ করেছিল, তারপর কোথায় যে চলে গেল সই, কে জানে। কি হলো? এই এভাবে উঠে বসলে যে? ঘটাং ঘটাং করে একটা ব্রিজ পার হয় ট্রেনটা। উর্মি শুয়েছিল সাইড লোয়ার বার্থে। কোথায় সই? কোথায় ওদের বাড়ি? চোখ ডোলে চারিদিকে তাকায় উর্মি। চলমান ট্রেনের কামরা, সবাই ঘুমোচ্ছে। বাইরে দিনের আলো ফুটতে শুরু করেছে সবে। এই কি হলো? এই এই কি গো, স্বপ্ন দেখেছো কিছু? অভির ডাকে সংবিত ফেরে উর্মির। গতকাল ওরা বিয়ে করেছে, আর রাতের ট্রেনে ওরা চলেছে অভিদের গ্রামের বাড়ি। উড়িষ্যার ঝাড়সুগুডার কাছে মেঘাতিপুরুর একটা ছোট্ট জনপদ, মেঘা পাহাড়িতে। এই ঘুম হয়েছে তো নাকি? কি মুশকিল এসব উল্টো পাল্টা। পাশ দিয়ে একটা ট্রেন ছুটে যায়। অভির কথাটা হারিয়ে যায় সেই আওয়াজে। আচ্ছা অভি, তুমি কখনো খুব কাছের কাউকে হারিয়ে ফেলেছো? খুব প্রিয় কেউ, নিজের ভাই, বোন, বন্ধু? কাছের নিজের বলতে মা ছাড়া আমার আর কেউ নেই উর্মি। ছিল না কখনো। মা দূরে আছে, কিন্তু আছে তো। তাকে হারিয়ে ফেলার কথা আমি ভাবতেই পারি না। সেই হারানো নয়, হঠাৎ হঠাৎ খুব চেনা কেউ হারিয়ে যাওয়া, মানে আর যার কোনো খবর পাচ্ছ না। এই ওয়েট 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 এই উর্মি, কুম্ভ মেলায় তোমার কেউ হারিয়ে যায়নি তো? আমি জীবনের সবচেয়ে কাছের লোকেদের বারবার হারিয়ে ফেলেছি অভি। মাকে হারিয়েছি সেই কোন ছোটবেলায়, তারপর মাসি, বাবা, মেশো, আমার সই, আমার প্রিয় বন্ধু। এই শোনো না, আর ঘন্টাখানেকের মধ্যে আমাদের স্টেশন আসছে, নামতে হবে এবার। নিজেকে হারিয়ে ফেলো না যেন, হ্যাঁ? উর্মির কানে তখনও ভাসছে সইয়ের গলার স্বর। কালো রাতে গেল ঘুচে। অভির কথা যেন ওর কানে ঢোকেই না। অভি দ্বিতীয়বার ডাকতে থাকে, উর্মি, উর্মি। উর্মি বুঝতে পারে এবার নামতে হবে। স্টেশনে নেমে বাইরে আসতেই একটা বহু পুরনো গাড়ি দেখতে পায় ওরা। ড্রাইভার লোকটা আদিবাসী মনে হয়, বেশ বয়স হয়েছে। তাকে দেখে হাত নেড়ে সেদিকে এগিয়ে যায় অভি। এই এই দেখো, এটা আমাদের বাবলু কাকা, মায়ের ড্রাইভার। ও বাবলু কাকা, এসো এসো। লোকটার কেমন যেন মরা মাছের মতো দৃষ্টি, পলক পড়ে না চোখের। এক দৃষ্টিতে উর্মিকে দেখছিল। গাড়ি নিয়ে ওরা জঙ্গলের পথে এগিয়ে যায়। অভি বলেছিল বিকেলে পৌঁছে যাবে বাড়িতে। পথ খুব খারাপ। কিছুক্ষণ পর উর্মি বুঝল পথ বলে আসলে কিছুই নেই। গাড়ি চলেছে লাফিয়ে লাফিয়ে কাঁচা মাটি আর পাথরের উপর দিয়ে। বাড়িটার দিকে অবাক হয়ে তাকিয়েছিল উর্মি। জঙ্গলের ভেতর একসময় এই সুবিশাল অট্টালিকায় নিশ্চয়ই অনেক লোক থাকত, কিন্তু
আজ এই ভগ্নপ্রায় 3 মহলা বাড়িতে মানুষ থাকে বললে বিশ্বাস করবে না কেউ। কি গো, এই এই বাড়ি দেখেই অবাক হচ্ছ? চলো, ভেতরে যাবে না? অভির কথায় সম্বিত ফেরে উর্মির। এর আগে অভির কাছে বেশ কয়েকবার গ্রামের বাড়ির কথা শুনলেও তা যে এত পুরনো আর ভগ্নপ্রায় বোঝেনি উর্মি। আচ্ছা অভি, এত বড় বাড়ি অথচ মনে হয় সেভাবে রক্ষণাবেক্ষণ হয় না। বাগানটা তো আগাছায় ভরা। কে করবে এই বাড়ির যত্ন বলো তো? আর এত বড় বাড়ির রক্ষণাবেক্ষণের খরচ কত, কোনো আইডিয়া আছে তোমার? তা বললে হয়? তোমাদের প্রপার্টি, রক্ষণাবেক্ষণ না করলে ভেঙে পড়বে তো। আচ্ছা তাহলে বিক্রি করে দাও। মা একাই থাকে কয়েকটা ঘর নিয়ে, বুঝলে? বাকি সব ঘর বন্ধ। কিছু তো একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে। শরীরটা সব দূরে সরে গেছে, কেউ কোনো খরচই করতে চায় না। ওদিকে বিক্রিও করা যাবে না। সবাইকে এসব নিয়ে বলেছি, কোনো লাভ হয়নি বলে। অথচ মায়ের কাছে শুনেছি এই বাড়িতে একসময় ধুমধাম করে কত পুজো হতো, দিওয়ালি হতো। আমি যা রোজগার করি তা দিয়ে এবারই মেরামত হবে না উর্মি। মাকে বহুবার কলকাতা নিয়ে যেতে চেয়েছি, মার এক গো, এ বাড়ি ছেড়ে যাব না। তাই বছরে 2-3 বার আমাকে আসতেই হয়। মা আসলে এখানে একা থাকতেই বোধহয় ভালোবাসে। কথা বলতে বলতে পাথরকুচি বেছানো পথ পার হয়ে ওরা একসময় এসে দাঁড়ায় মোটা মোটা থামওয়ালা ঝুল বারান্দার নিচে। শুকনো পাতার উপর সরসর শব্দে কোনো সরীসৃপ সরে যায়। হয়তো তার এলাকায় এদের অনধিকার প্রবেশে বিরক্ত সে। কালো আবলুস কাঠের মসৃণ দরজার গায়ে সূক্ষ্ম কারুকাজ, কিন্তু ধুলো মলিন। মাকড়সার জাল তাতে নতুন শিল্পের নিদর্শন রচনা করেছে। দরজা ঠেলতেই ক্যাঁচ করে শব্দ করে একটু যেন বিরক্তি প্রকাশ করে দরজাটা খুলে গেল। ঘরের ভেতরটা বেশ অন্ধকার, যেন বহুদিনের বন্ধ বাতাস দরজা খোলা পেয়ে বাইরে বেরিয়ে এলো। অভির ডাকে সেই দরজা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করল উর্মি। প্রথম শ্বশুরবাড়িতে পা রাখল, অথচ কেউ বরণ করল না, শাঁখ বাজল না, কেউ উলো দিল না। দুধে আলতায় পা রাখার বদলে বহু বছরের ধুলো ধূসরিত মেঝেতে পা রাখল উর্মি। আর ঠিক তখনই ক্র্যাক ক্র্যাক ক্যাঁকো এমন একটা শব্দ করে, একটা বিদঘুটে চিৎকার করে কি যেন একটা উড়ে গেল। পিছন ফিরে উর্মি দেখল দিনের শেষ আলোর চিহ্নটুকু মুছে গেছে। মুহূর্তের ভিতর এক গাঢ় কালো চাদর যেন কেউ বিছিয়ে দিয়েছে আকাশের গায়ে। অন্ধকার গ্রাস করেছে বাইরের আগাছায় ছাওয়া বাগান, পথ, ঘাট। ও অভির হাতটা শক্ত করে ধরে। কি কি হলো? ভয় পাচ্ছ নাকি? আরে বাবা, ওটা একটা পাখির ডাক ছিল। ও আচ্ছা। বাইরে এত গাছপালা, কত রকমের পাখি আসে। এসো এসো উর্মি, আমার সঙ্গে এসো। এই আমায় কোথায় নিয়ে এলে অভি? এই বাড়িতে কি কেউ আদৌ থাকে? আমায় অবিশ্বাস করছো? কি মনে হচ্ছে তোমায় এই বাড়িতে এনে আমি কি করব? হ্যাঁ, এমন অন্ধকার, একটা আলো জ্বালেনি কেউ। আচ্ছা তোমার মা এখানে থাকে কি করে জঙ্গলের ভেতর? বলতে বলতে উর্মির চোখ সয়ে গেছিল। ও দেখল অন্ধকার ঘরটি বেশ বড়, মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে উপর দিকে। দেওয়ালে মনে হয় কিছু তৈলচিত্র রয়েছে। হঠাৎ যেন মনে হলো দোতলার একটা ঘর থেকে সরু সুতোর মতো আলোর একটা রেখা দেখা যাচ্ছে। এই দেখো না, ওই ওই ওপরের ঘর, ওই যে এখান থেকে আলো আসছে, মা ওইখানে থাকে। এসো এসো, আসো। আরে বাবা, ভয় পাচ্ছ কেন? তবুও উর্মির কেমন যেন লাগে। কোনো গৃহস্থ বাড়ির সন্ধেবেলা এত অন্ধকার থাকে নাকি? অভিবোধয় ওর মনের কথা পড়তে পারে। শোনো না, মায়ের বয়স হয়েছে, মা উপর নিচ করতে পারে না। মঙ্গল কাকা আছে, এ বাড়ির মায়ের বিয়ের আগে থেকে, তারও বয়স হয়েছে। সে অবশ্য মায়ের সবই ফাইফরমাস খাটে, কিন্তু এত বড় বাড়িতে আলো আর কে জ্বালবে? অন্ধকার কি আপন করে নিয়েছে ওরা। কথাটা যেন কেমন লাগে শুনতে।
সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উর্মি ভাবে এই যুগের মেয়ে হয়ে সে সব কী ভাবছে। দোতলায় উঠে সার সার বন্ধ ঘর পার করে কোণের ঘরটার সামনে এসে অভি ডাকে, মা, ও মা, মা আমরা এসেছি, ভেতরে আসবো? উর্মি ভাবে এত মাস পর বাড়ি এসেছে ছেলে, সে এভাবে পারমিশন নিয়ে ঘরে ঢুকছে কেন কে জানে। অভির এই অদ্ভুত আচরণের কারণ উর্মির বোধগম্য হয় না। অবশ্য বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে তাই হয়তো। উর্মির সঙ্গে অভির পরিচয় ফেসবুকে। 3 মাসেই সেই পরিচয় এতটা গভীর হয় যে ওরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। অবশ্য অভি তখনই বলেছিল অভির মা গ্রামের বাড়িতে একা থাকে, আত্মীয় স্বজন তেমন কেউ এদেশে নেই ওদের। কলকাতাতেও অভি নতুন এসেছে, বন্ধুবান্ধব তাই মাত্র কয়েকজন। বিয়ে করে তাই ওকে মায়ের কাছে নিয়ে যাবে দেখা করাতে। উর্মির মা নেই সেই ছোট থেকে, বাবা মারা গেছে গত বছর। বিনা খরচে এভাবে ওর বিয়ে হবে, তাও এত ভালো চাকুরে ছেলের সঙ্গে উর্মি কখনোই ভাবেনি। উর্মি দেখতে ডানাকাটা পরিণয়, গায়ের রং ময়লা, হাইট কম, টাকার জোরও নেই, তাই দেরি করেনি সিদ্ধান্ত নিতে। বিয়ের পরদিন ওরা আজ এসেছে এই গ্রামের বাড়িতে শাশুড়ির সঙ্গে দেখা করতে। ও মা, মা, আয় আয় বাবা, এবার কতদিন পর এলি, আয় কাছে আয়। বলেছিলি সঙ্গে করে নতুন বৌমাকে নিয়ে আসবি, কোথায় সে? দরজাটা ঠেলে ঘরে পা দেয় অভি, সঙ্গে উর্মি। ঘরটা বেশ বড়, পুরনো দিনের একটা পালঙ্ক ঘরের ঠিক মাঝখানে পাতা। এক পাশে একটা টেবিল, পাশে কাঠের আলমারি। টেবিলে একটা টিমটিমে কাঁচের চিমনি ঢাকা আলো জ্বলছে, মোমের আলো। তাতে আলোর চেয়ে অন্ধকার বেশি ছড়াচ্ছে যেন ঘরে। কাঁচের চিমনির ভেতর মোমের শিখাটা কেঁপে কেঁপে উঠছে, তাই দেওয়ালে ওদের ছায়াগুলোও কাঁপছে। সেই কাঁপা আলোয় উর্মি দেখল পালঙ্কে এক বৃদ্ধা মহিলা বসা। এক মাথা সাদা চুল ছড়িয়ে রয়েছে পিঠে, চেহারায় বলিরেখার ছাপ। তবে মহিলা একসময় সুন্দরী ছিল বোঝা যায়। অভি ওকে দেখিয়ে বলে, উর্মি, প্রণাম করো। মা, মা, এ আমার নতুন বউ উর্মিমালা। উর্মি একটু থতমত খেয়ে গেছিল। অভির কথা এগিয়ে গিয়ে পালঙ্কের কাছে দাঁড়ায়। বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতেই বৃদ্ধা বলে, থাক থাক মা, এখন প্রণাম করতে হবে না। তবুও উর্মি পা ছুঁয়ে প্রণাম করে। মহিলার পা ছুঁতেই হাতে যেন ছ্যাঁকা খায় উর্মি, এমন বরফ শীতল পা। ততক্ষণে মহিলা পা টেনে সরিয়ে নিয়েছে। ও ভালো করে তাকাতে গিয়ে দেখে চাদরের নিচে পায়ের পাশে একটা কাঁচের জলের বোতল। তার মানে এটায় হাত লেগেছিল, এটা হয়তো ফ্রিজে ছিল। বউকে তোর ঘরে নিয়ে যা বাবু, আর তোর মঙ্গল কাকাকে বল রাতের খাবার একটু পরে তোদের ঘরেই দিয়ে দেবে। উর্মি একটু অবাক হয়ে ভাবছিল, এত বড় বাড়ির বউ সে, প্রথম এলো শাশুড়ির কাছে, প্রণাম করল, অথচ আশীর্বাদে সোনাদানা তো দূর, একটা ভালো কথাও বলল না অভির মা। মনটা খারাপ হয়ে গিয়েছিল ওর। 12 বছর বয়সে মাকে হারিয়েছে উর্মি, তারপর মাসির কাছেই মানুষ। বাবা তাকে ভালোবাসলেও চাকরিতে বদলি আর নাইট ডিউটির জন্য কাছে রাখতে পারেনি। আর মাসি ভালোবাসলেও নিজের মায়ের আদর পায়নি উর্মি কোনো দিন। তাই শাশুড়ি মাকে নিয়ে একটা অন্যরকম স্বপ্ন দেখেছিল উর্মি, অথচ ধান দুর্বা দিয়েও ওর আশীর্বাদ করল না কেউ। জীবনে এত দুঃখ পেয়েছে উর্মি যে তার কাছে এটা কিছুই মনে হলো না। অভির সঙ্গে বাইরে বেরিয়ে আসে উর্মি।
কোণের ঘরটা বোধহয় ওদের থাকার ঘর। ওধারে রান্নাঘর। একজন বেঁটে করে বয়স্ক লোক বেরিয়ে আসে সেখান থেকে, হাতে ট্রেতে দুটো কাঁচের গ্লাসে জল। ওদের সামনে এসে লোকটা বলে, অনেক দূর থেকে এসেছে, জল খাও বাবুয়া। রাতে রাতে আজ তোমাদের জন্য কুচো মাছের টক করব। বৌমাকে নিয়ে ওধারের ঘরে বিশ্রাম করো। আহ, আহ, কেমন আছো মঙ্গল কাকা? শরীর ভালো তো? তোমাদের দয়ায় ভালোই আছি। তবে তবে তুমি এত আসতে দেরি করো কেন? হ্যাঁ, কি করব কাকা, সময় সুযোগ হয় না যে। তবে চেষ্টা তো করি, বলো। জল নয়, শরবত ছিল গ্লাসে, বেশ মিষ্টি মিষ্টি খেতে। কিসের বুঝতে পারছিল না উর্মি, তবে বেশ ভালো। উর্মি অভির সঙ্গে পাশের ঘরে পা রাখে। ঘরটায় একটা পালঙ্ক, একদিকে দেওয়ালে আবলুস কাঠের ভারী ড্রেসিং টেবিল, মাঝে গোল বড় আয়না, দুধারে দেরাজ। কিন্তু সব কিছুই যেন কেমন ধুলো মলিন। ওদের ছোট সুটকেস একপাশে রেখে অভি বলে, এই শোনো না, তুমি আগে ফ্রেশ হয়ে এসো। এই দেখো, এপাশে এপাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এপাশে বাথরুম আছে। কলে জল না থাকলে চৌবাচ্চায় পাবে। আমার বড্ড ক্লান্ত লাগছে অভি, তুমি চট করে চেঞ্জ করে এসো না। অ্যাজ ইউ উইশ। অভি সুটকেস খুলে গামছা আর জামা নিয়ে বাথরুমের দিকে চলে যায়। উর্মির দু চোখে ঘুম জড়িয়ে আসে। উর্মি জোর করে বারান্দায় উঠে এসে দাঁড়ায়। কৃষ্ণপক্ষের আকাশ, দু একটা তারা দেখা যাচ্ছে, তবে চাঁদ নেই। উর্মি নিজেই এবার বলে ওঠে, নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদের একে, ভয়ে ভয়ে পথ খুঁজি, চাঁদ তাই যায় বুঝি। তবে বাড়িটার চারিদিকে যেন চাপ চাপ অন্ধকার এসে জমেছে। হঠাৎ এমন অন্ধকার দেখলে যে কেউ ভয় পাবে। হঠাৎ যেন মনে হয় চেনা পৃথিবীর সঙ্গে এ বাড়িটার কোনো সম্পর্ক নেই। কেমন যেন অন্য দুনিয়ায় চলে এসেছে উর্মি। তখনই জিনিসটা ওর চোখে পড়ে। একটা চুলের ক্ল্যাচার ক্লিপ কাপড় শুকোনোর দড়ির কোণে ঝুলছে। দুটো সাপ একে অপরকে জড়িয়ে উঠেছে। সাপ দুটোর চোখে দুটুকরো লাল পাথর জলজল করছে। ক্লিপটা হাতে নেয় উর্মি। এমন ক্লিপ উর্মিরও ছিল। ও আর সই একবার দশমীর মেলায় কিনেছিল। উর্মির ক্লিপটা অবশ্য 1 বছর আগে ভেঙে গিয়েছিল। ক্লিপটা হাতে নেয় উর্মি। কয়েকটা চুল জড়িয়ে আছে, মেয়েদের লম্বা চুল। উর্মি নাকের কাছে ক্লিপটা নিয়ে গন্ধ শোকে। তারপর নিজেকে বলে, এসব কি ভাবছে ও? একরকম ক্লিপ কি আর কারো হতে পারে না? আর এত দূরে সই আসবেই বা কেন? আনমনে এসব ভাবতে ভাবতে ক্লিপটা ব্যাগে ঢুকিয়ে রাখে উর্মি। কিন্তু এই সাপের ক্লিপটা কার হতে পারে? এই বাড়িতে আর মেয়ে কে আছে? তবে কি কোনো কাজের মহিলা আসে দিনের বেলায়? ভাবতে ভাবতে মাথাটা কেমন যেন ঘুরে ওঠে। সারাদিনের জার্নির ফল। ব্যাগ থেকে জলের বোতল বার করে চোখে মুখে জলের ঝাপটা দেয় উর্মি। ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগে মুখে, আরাম লাগে। হঠাৎ কার্নিস থেকে একটা মিয়াও ডাক শুনে ও সেদিকে তাকায়। একটা পাশুটে রঙের বেড়াল সবুজ চোখ জেলে ওর দিকে তাকিয়ে আছে। ভাগ্যিস কালো বেড়াল নয়। কথাটা মনে পড়তেই ওর হাসি পেল। এসব কি ভাবছে উর্মি? ও হয়তো বিড়ালটার এলাকায় অনধিকারে প্রবেশ করেছে, তাই ডাক ছেড়ে বিড়াল নিজের আপত্তি জানাচ্ছে। বারান্দার কোণে একটা দোলনা, সেটায় এসে বসে উর্মি। অভির এত সময় লাগছে কেন কে জানে। অবশেষে অভি বার হতেই বাথরুমে ঢুকে পড়ে উর্মি। 1.5 দিনের বাসি পোশাক খুলে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নব ঘুরিয়ে দেয়। চোখ বুজে সব ক্লান্তি ধুয়ে ফেলতে চায়। চোখ বন্ধ করে জলের ধারার নিচে দাঁড়ায় উর্মি। মনে মনে বলে, সবে 1 দিন বিয়ে হয়েছে,
এইসব কি ভাবছে সে? এবার নিশ্চয়ই সব ভালো হবে। কিন্তু জলের ধারা নয়, একটা চিটচিটে আঠালো অনুভূতি চোখ খুলতে বাধ্য করে উর্মিকে। এ কি জল নয়, চিটচিটে রক্তের ধারায় স্নান করছে উর্মি। সারা গায়ে ঘন আঠালো রক্তের ফোঁটা গড়িয়ে আসছে। আতঙ্কে চিৎকার করতেও ভুলে যায় মেয়েটা। তাড়াতাড়ি শাওয়ারের নব বন্ধ করে কলের জল খুলে দেয়, ঝপঝপিয়ে স্নান করে নেয়। কিন্তু কোথায় রক্ত, কোথায়? মেঝেতে সব শাড়ি জামা কাপড় পরে আয়নার সামনে দাঁড়িয়ে উর্মি দেখছিল নিজেকে। তখনই আয়নার পেছন থেকে হলুদ রঙের কিছু একটা বেরিয়ে আছে দেখে টানেও। আর ওকে অবাক করে আয়নার পিছন থেকে বেরিয়ে আসে একটা হলুদ রঙের মেয়েদের রুমাল, এক কোণে লাল সুতো দিয়ে কাজ করা। রুমালটা খুলে কেমন যেন বিষণ্ণ একটা ঘোরের মধ্যে থেকে যায় উর্মি। রুমালের গন্ধটা, কিন্তু কিভাবে? তাড়াতাড়ি গায়ে তোয়ালে জড়িয়ে বেরিয়ে আসে। ওর মাথার মধ্যে তখনও বুদবুদের মতো ভেসে বেড়াচ্ছে কয়েকটা লাইন। রাতে উর্মি অভিকে জিজ্ঞেস করে, আচ্ছা অভি, হুম? এই বাড়িতে কোনো মেয়ে এসেছিল? মেয়ে? এই মানে? মানে তোমাদের কোনো আত্মীয় বন্ধু কারো মেয়ে? এই কেন বলছো বলো তো? আরে না না, ওই বাথরুমে একটা ওটা কি ছিল অভি? ওরে বাবা, জঙ্গলে এসেছো, কত রকম পশু পাখি আছে এখানে। এত ভয় পেতে নেই উর্মি, শুয়ে পড়ো। নাও নাও, শুয়ে পড়ো প্লিজ। আমি একটু মায়ের সঙ্গে দেখা করে আসি, কেমন? আচ্ছা। মাঝরাতে একটা অদ্ভুত আওয়াজে ঘুম ভেঙে গিয়েছিল উর্মির। প্রথম কয়েকটা মিনিট সময় লেগেছিল উর্মি কোথায় আছে সেটা বুঝতে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। বিছানায় হাতড়ে হাতড়ে অভিকে খুঁজে উর্মি, কিন্তু কোথায়? অভি কোথায়? অন্ধকারে কিছুক্ষণ তাকিয়ে থাকলে চোখ সয়ে যায়, কিন্তু এই ঘরটা এমন অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না। সেই অদ্ভুত আওয়াজটা আবার ভেসে আসে, কিছুটা যেন কাসর ঘণ্টা বাজানোর আওয়াজ। না না, এটা কোনো ঢাক জাতীয় বাদ্যযন্ত্র বাজছে, সঙ্গে মৃদু মন্ত্র উচ্চারণের শব্দ। এক অজানা সুরে কেউ যেন কিছু পাঠ করছে। কিন্তু এসব কোথায় হচ্ছে? বিছানা থেকে নেমে হাতড়ে হাতড়ে দরজাটা খুঁজতে থাকে উর্মি, কিন্তু যেদিকেই যায় সামনে নিরেট দেওয়াল। উর্মি কোথা দিয়ে বার হবে বুঝতেই পারে না। অভির নাম ধরে কয়েকবার চিৎকার করে ডাকে উর্মি, অভি, অভি! কিন্তু কেউ সাড়া দেয় না। শির দ্বারা বেয়ে একটা শীতল অনুভূতি নেমে আসে। এ কোথায় এলো উর্মি? অভি ওকে কোথায় নিয়ে এলো? বিছানার পাশে এসে বালিশ সরিয়ে নিজের মোবাইলটা হাতে নেয় উর্মি, কিন্তু ফোনটা কিছুতেই অন হয় না। মনে হয় চার্জ নেই, অফ হয়ে গেছে। একটা আতঙ্ক ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। মন্ত্রোচ্চারণের শব্দটা বাড়ছে, কেউ যেন এগিয়ে আসছে উর্মির দিকে, কিন্তু কোন দিকে যাবে উর্মি বুঝতে পারে না। হাড় হিম করা এক আতঙ্কে গলা শুকিয়ে আসে। তখনই চোখে পড়ে মৃদু একটা আলোর রেখা মাথার দিকে দেওয়ালের গায়ে। সেদিকে দেওয়ালটা ধাক্কা দিতেই সরে যায়। একটা আবছা আলো আসছে ওদিক থেকে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে উর্মি ছুটতে থাকে। একটা সরু পথ, দুদিকে নিরেট দেওয়াল। ছুটতে ছুটতে একটা বড় হল ঘরের মধ্যে এসে পড়ে উর্মি। সামনে একটা যজ্ঞকুণ্ড। এক ভয়ঙ্কর দেবী মূর্তির সামনে বসে পূজা করছে যে লোকটা, তার মুখ দেখা যাচ্ছে না। যজ্ঞের আগুনের ধোঁয়ায় অন্ধকার যেন আরো ঘন হয়েছে। কোনো দেবী মূর্তির চোখ যে এত ভয়ঙ্কর হতে পারে উর্মি আগে কখনো দেখেনি। ভয়ে উর্মির দু পা যেন আটকে গেছিল মাটিতে। ও পিছতেও ভুলে গিয়েছিল, কিন্তু উর্মির হাতে লেগেই বোধহয় দেওয়াল থেকে একটা পিতলের ঘটি গড়িয়ে পড়ে গেল। সেই ঠন ঠন আওয়াজে তখনই পুরোহিত উর্মির দিকে ঘুরে তাকায়, আর কি যেন একটা ছুঁড়ে দেয় উর্মির দিকে। প্রচণ্ড জোরে চিৎকার করে
পিছন ফিরে ছুটতে শুরু করতেই কেউ যেন উর্মিকে টেনে ধরে পিছন থেকে। তাকে ছাড়াবার আপ্রাণ চেষ্টা করতে করতে উর্মি উঠে বসে। কে যেন ওকে ডাকতে থাকে অনেক দূর থেকে। চোখ খুলে উর্মি দেখে অভি ওকে টেনে ধরে ঝাঁকাচ্ছে। কি হয়েছে? আরে কি হয়েছে উর্মি? এই এই দেখো, তুমি এমন করছো কেন? আমি আমি আমরা কোথায়? আমরা কোথায়? আরে আশ্চর্য, আমরা আমাদের গ্রামের বাড়িতে। এই এই নাও জলটা, নাও জলটা নাও। মায়ের কাছে এসেছি উর্মি, মায়ের কাছে। কি হয়েছে তোমার? উর্মির চোখটা যেন জ্বলছে। কি যেন ছুঁড়েছিল ওই পুরোহিতটা। ওর দুহাতে চোখ রগড়ায় উর্মি। কি হয়েছে? নিশ্চয়ই কোনো বাজে স্বপ্ন দেখেছো। দেখো, নতুন জায়গায় এসেছো, হতেই তো পারে। উর্মির নাকে তখনও ভাসছে ধুনো পোড়ার গন্ধ। উর্মি চারিদিক ভালো করে দেখে। অন্ধকার ঘরে চোখ সয়ে যায়। উর্মি উঠে পাশেই বাথরুমে যায়। ওরা আজ এসেছে যখন, তার কিছু আগে থেকেই নাকি লোডশেডিং চলছে। মঙ্গল কাকা বলেছিল এমন নাকি এখানে হয়, টানা 2 দিন 3 দিন লাইট আসে না। ওদের ঘরের কোণে টিম টিম করে একটা তেলের বাতি জ্বলছে। অবশ্য তাতে আলোর চেয়ে বেশি কালি ছড়াচ্ছে বাতির কাঁচের গায়ে। চোখ মুখে জল দিয়ে উর্মি বিছানায় এসে বসে। আচ্ছা অভি, হ্যাঁ, স্বপ্ন এত জীবন্ত হয়? আমি দেখলাম এক ভয়ঙ্কর দেবী মূর্তি। আরে ছাড়ো তো। আরে আজ আসার পথে তোমায় বলেছিলাম দেবদেবতার কথা, মানে আমাদের দেবদেবতার কথা। অবচেতনে সেসব হয়তো ছিল, তাই স্বপ্ন দেখেছো। অভির কথার মাঝেই ঢং 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 করে 4টে ঘন্টা বাজলো কোনো ঘড়িতে। এই উর্মি, এই উঠে পড়ো, সকাল প্রায় হয়েই গেল। আজ আজ তোমায় আমাদের কুলদেবীর মন্দিরে নিয়ে যাব, তোমার দীক্ষা হবে। দীক্ষা? মানে? সেরকম কিছু না, আমাদের একটা রিচুয়ালস বলতে পারো। এ বংশের বউদের কুলদেবীর মন্দিরে নিয়ে গিয়ে এক বিশেষ পুজো করা হয়। তারপর কুলদেবীর আশীর্বাদ নিয়ে তারা এ বাড়িতে প্রবেশ করে। তোমাকেও তাই। এক মিনিট, এক মিনিট। এসব কথা তো তুমি আসার আগে বলনি। আরে দূর, আমার অত মনে থাকে না। তাছাড়া এসব নিয়ম কানুনের কথা আমার মাথায়ও ছিল না। মা কাল রাতে শোয়ার আগে বললো তাই। না না, চলো চলো, এবার দেরি হয়ে যাবে। স্নান করে সূর্য ওঠার আগে আমাদের মন্দিরে যেতে হবে। উর্মি আর কথা বাড়ায় না, উঠে পড়ে। এই এই দেখো, এই এই যে এই যে এই যে এই টেবিলে নতুন কাপড় আছে। স্নান করে ওসব পরে কিন্তু তোমায় মন্দিরে যেতে হবে। নতুন কাপড়? কেন? মা দিয়েছে একটাই কাপড়, ভিতরে কিছু পরার নিয়ম নেই, আর কোনো গয়না পরবে না। পট্ট কাপড়, মানে কোনো সেলাই ছাড়া একটি মাত্র শুদ্ধ কাপড় পরে মায়ের গর্ভগৃহে ঢোকা যাবে। তাই মাই রক্তবস্ত্র আনিয়ে রেখেছে তোমার জন্য। নাও নাও, তৈরি হয়ে যাও। এত ভোরবেলায়? হ্যাঁ, মানে উষা লগ্নে দীক্ষা হবে তো, উষা লগ্ন। আচ্ছা, তোমার কাপড় কই অভি? তুমি নতুন কাপড় পরবে না? না, দীক্ষা তো তোমার হবে। বাড়ির বউদের জন্যই এ নিয়ম, ছেলেদের জন্য নয়। সে কি, তুমি পুজো দিতে যাবে না? বিয়ের পর তো সবাই জোরে যায়। না, আমি শুধু সঙ্গে যাব, পুজোয় বসবো না। নিয়ম নেই। আর দেরি করো না, সূর্য উঠে যাবে। উর্মি আর কথা বাড়ায় না, তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়। স্নান সেরে সাধারণভাবে লাল কাপড়টা গায়ে জড়িয়ে নেয়। তবে বেশ অস্বস্তি হচ্ছিল উর্মির। এভাবে এক কাপড়ে খালি পায়ে ওকে নেমে আসতে হয় অভির সঙ্গে। বাড়ির বাইরে এসে একটা সরু পায়ে চলা পথ দিয়ে পিছনের জঙ্গলে প্রবেশ করে ওরা দুজন। আকাশে তখন অন্ধকার ফিকে হচ্ছে। একটা দুটো করে নক্ষত্রর আলো মুছে যাচ্ছে, পাখিদের ঘুম ভাঙছে। কে যেন ওর কানের সামনে বলে ফিসফিস করে, কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে। থমকে দাঁড়ায় উর্মি। আজ সইয়ের কথা ভীষণ মনে পড়ছে। মেয়েটা বলতো উর্মির সঙ্গে বিয়ে করে উর্মির শ্বশুর বাড়ি যাবে, উর্মির বরের সঙ্গে প্রেম করবে। উর্মিও মজা করে বলতো, আমি তো তোর বরটাকেই বিয়ে করে নেব, তাহলে সারা জীবন আমরা একসঙ্গে থাকতে পারবো।
এই কি হলো আবার? তাড়াতাড়ি এসো। হ্যাঁ, উর্মি, দিনের আলো ফুটে গেলে কিন্তু পুজো হবে না। তাড়াতাড়ি পা চালাও প্লিজ। উর্মি দেখে যে সরু পথটা দিয়ে ওরা ক্রমশ নিচের দিকে নামছে, তার আশেপাশের গাছে মনে হয় পাখি নেই। এক অন্যরকম নৈশব্দ যেন ঘিরে রেখেছে অরণ্যটাকে। এই নৈশব্দের এক অন্যরকম আওয়াজ আছে, গাছের পাতার খসখস, জল পড়ার টুপটাপ। ওরা যে পথে চলেছে তার পাশে তীর তীর করে বয়ে চলেছে একটি জলধারা। কিছু দূর যেতেই কানে এলো একটি পাহাড়ি নদীর গর্জন। সামনের বাঁক ঘুরতেই চোখে পড়ল খরস্রোতা একটি নদী। তার পাশেই এক প্রাচীন বট বৃক্ষ। তার একরাশ ঝুড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটি মন্দিরের মতো কিছু। আচ্ছা, আমরা যে পুজো দেব, ফল মিষ্টি ফুল কিছুই তো আনলাম না গো। আরে ওসব লাগবে না, ভেতরে আমাদের কুলুগুরু আছেন তো, উনি সব ব্যবস্থা করে রেখেছেন। আসো, আজকের পুরো পুজো তোমারই জন্য। বটগাছটার পিছনে টিলা পাহাড়ের গায়ে হলদে রঙের চূড়া, গাছের ঝুড়ির ফাঁক দিয়ে ছোট্ট মন্দিরটা দেখা যাচ্ছিল। কিন্তু সামনে গিয়ে অবাক হলো উর্মি। পাহাড়ের গায়ে একটা ছোট্ট গেট, ওটা ভিতরে একটা পাথর, সিঁদুর হলুদ তেল মাখা, কয়েকটা চাল আর ফুল বেলপাতা পড়ে রয়েছে। এই তোমাদের কুলদেবতার মন্দির, কিন্তু কুলগুরু কোথায়? এই তো ভেতরেই আছে, এসো এসো। বলে অভি মাথা নিচু করে মন্দিরটার ভিতরে ঢুকলো উর্মিকে নিয়ে। তেল সিঁদুর ল্যাপা বড় পাথরটাই কি ঠাকুর? অবাক হয় উর্মি। পাথরটা প্রণাম করে উর্মি দেখে পিছনের দেওয়ালে একটা খাঁজের ভেতর ফাটল। অভি সেদিকেই যাচ্ছে। সেদিকে যেতেই ছোট্ট গুহার মুখটা নজরে এলো। একটু যেন নিচের দিকে নেমে গেছে গুহাটা, কিন্তু নিচ থেকে একটা আলোর রেখা আর ধূপ অগরুচন্দনের মিশ্র গন্ধ ভেসে আসছে। এই উর্মি, এদিকে এসো, সাবধানে সাবধানে। এই গর্ভগৃহের ভেতর মায়ের মন্দির, যাতে প্রবেশ অধিকার শুধু আমাদের বংশের লোকেদের, আমাদের। এসো। উর্মি কেমন যেন থমকে যায়। কে যেন ওর কানের কাছে বলে, যাস না, ফিরে যা, ফিরে যা। এসো। আরে উর্মি, কি হচ্ছেটা কি? সূর্য উঠে যাবে, কেন অযথা দেরি করছো? আমি আছি তো, এসো। আমার ভয় করছে অভি। কিসের ভয়? মায়ের দর্শন করবে, দীক্ষা নেবে, কিসের ভয়? এসো। নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে নিচে নামতে শুরু করে উর্মি। একটা অদ্ভুত সুর করে মন্ত্র উচ্চারণের শব্দ ভেসে আসছে। সুরটা উর্মি এর আগেও শুনেছে যেন। শেষ রাতের স্বপ্নটা মনে পড়ে, বেশ ভয়ের স্বপ্ন। কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়ে কি যেন ভাবে উর্মি। তারপর সব দ্বিধা ঝেড়ে ফেলে এগিয়ে চলে অভির সঙ্গে। উর্মির যেন মনে হয় ওরা ছাড়া আরও কেউ যেন ওদের পাশে পাশে চলছে। পথটা সরু হয়ে বাঁ দিকে বেঁকে গেছে। সেদিকে যেতেই যজ্ঞকুণ্ডটা চোখে পড়ে। সামনে পাথরের গায়ে এক ভয়ঙ্কর দেবী মূর্তি, কিন্তু এ কোন দেবতা বুঝতে পারে না উর্মি। রক্তাম্বর পরিহিত পূজারী যজ্ঞকুণ্ডে কিছু ছুঁড়ে দিয়েই বলে, আয় আয়, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। আমার ভয় লাগছে অভি। এ কেমন দেবী? এ দেবীর নাম কি? কার পুজো হচ্ছে এখানে? জয় দেবী মা রক্তপাশানী। এই দেবীর আরেক নাম জীবন দায়িনী। আয় আয়, বস তুই ওই আসনে। ভয়ে ভয়ে এগিয়ে যায় উর্মি। যজ্ঞকুণ্ডের পাশে একটা পশুর চামড়ার আসন। পুরোহিতের ইশারায় ওই আসনটায় উর্মিকে বসতে বলে অভি। নিজে ঠিক পিছনে দাঁড়ায়। কি সব অদ্ভুত মন্ত্র পড়ছে পুরোহিতরা। ভাষাটা সংস্কৃতের থেকেও প্রাচীন কোনো ভাষা। এক টানা ওই সুর আর মন্ত্র উচ্চারণ শুনতে শুনতে কেমন যেন একটা ঘোরের ভিতর চলে গিয়েছিল উর্মি। বৃদ্ধ পুরোহিত হঠাৎ ওর দিকে এগিয়ে দিল একটা পিতলের ঘটিতে কিছু পানীয়। উর্মি হাত বাড়িয়ে ঘটিটা নিয়ে যেতেই সেটা কিভাবে যেন যজ্ঞকুণ্ডের ওপর ছিটকে পড়ল। উর্মির যেন মনে হলো কেউ ওর হাতটাকে ধাক্কা দিল। আবার কানের কাছে ফিস ফিস, পালা,
পালা পালা। মূর্খ মেয়ে, এটা কি করলি তুই? আমি আমি মানে আমি সত্যি ইচ্ছা করে করিনি। যজ্ঞকুণ্ডের দিকে ওটা ছুঁড়ে দিয়ে আবার মিথ্যা বলছিস। তুই জানিস তোর কি হবে? কেউ যেন আমার হাতটায় ধাক্কা দিল ঠাকুরমশাই। ঠাকুরমশাই, আমার ভয় করছে। আবার কোমণ্ডলু থেকে একটা পাত্রে সেই তরল ঢেলে পুরোহিত অভিকে বলে, এটা ওকে খাইয়ে দে। এক চুমুকে এটা খেয়ে নে মেয়ে, দেবীর চরণামৃত। আমি আমার হাতে কয়েক ফোঁটা দিন না। কিন্তু পুরোহিত পাত্রটা অভিকে দিয়ে বলে পুরোটা খাইয়ে দিতে। উর্মি ভাবে, এ কোথায় এলো সে? এই ছোট্ট গুহায় ধূপের ধোঁয়ায় শরীর খারাপ লাগে ওর, দম যেন বন্ধ হয়ে আসে। উর্মি উঠতে যেতেই পুরোহিত বলেন, খবরদার, আসন ছেড়ে উঠবি না। রক্তপাশানির খিদে পেয়েছে। বহুদিন অভুক্ত আমার মা, আজ তোর রক্তে মায়ের অভিষেক হবে। আমি আমি বুঝতে পারছি না কি হচ্ছে। অভি, অভি, আমি বাড়ি যাব। সে যাবে, পুজো শেষ হোক। নাও, এটা খেয়ে নাও, খেয়ে নাও। বলে অভি ওকে একটু জোর করেই চরণামৃত খাওয়াতে যায়। কিন্তু কে যেন এক ধাক্কায় অভিকে ফেলে দেয়, চরণামৃত ছড়িয়ে পড়ে। পুরোহিত উঠে দাঁড়িয়েছে। এভাবে হবে না, উষালগ্ন শুরু হয়ে গেছে। ওকে চেপে ধরতে হবে। নিয়ে আয় ওকে এদিকে। তখনই উর্মির চোখে পড়ে যজ্ঞকুণ্ডের ওধারে গুহার শেষে এক বিশাল হাড়ি কাঠ ও বেশ বড় একটা খড়গ। ও কিছু বলার আগেই অভি আর পুরোহিত ওকে চেপে ধরে। নিয়ে আয় ওকে, আজ ওর রক্তে দেবীর খিদে মিটবে। আর সেই প্রসাদে তুই আর তোর মা নতুন আয়ু পাবি। আমাদের মা রক্তপাশানি তোদের আয়ু বাড়িয়ে জীবন দান দেবে। জয় মা, জয় মা। উর্মিকে টেনে ওরা হাড়ি কাঠের দিকে নিয়ে যাচ্ছিল। পরনের ওই কাপড় প্রায় খুলে যায়। সে সামলাতে গিয়ে উর্মি বাধা দিতেও যেন ভুলে যায়। কিন্তু ওকে হাড়ি কাঠের কাছে নিয়ে যেতেই উর্মি চিৎকার করে ওঠে, না না, কেন এমন করছো অভি? কি চাও তোমরা? তোর রক্ত, মা তোর রক্ত পান করে ওদের আয়ু বাড়িয়ে দেবে। তোর আয়ু ওদের আয়ুর সঙ্গে জুড়ে ওরা হবে দীর্ঘায়ু, অমর। আবার সময় সুযোগ মতো অন্য কেউ আসবে। তুমি তো বলতে আমার জন্য জীবন দিতে পারো। দাও দাও দাও, জীবন দাও। তুমি এখানে যতই চেঁচাও না কেন উর্মি, এই স্বর কেউ শুনতে পাবে না। এই জঙ্গলে কেউ আসে না উর্মি। মা রক্তপাশানিকে সবাই ভয় পায়, কিন্তু মা আমাদের জীবন দেয়নি। আজ তোমার রক্তে মায়ের অভিষেক হবে, আর সেই রক্তামৃত পান করে আমার আর আমার মায়ের আয়ু বৃদ্ধি হবে। এসব কি বলছো তুমি অভি? আমি তোমার স্ত্রী। রাতে মেয়ের কথা কি যেন বলছিলিস? কি বলছিলিস? বল বল বল। মেয়ে না, মেয়ে কে এসেছিল? হ্যাঁ, এসেছিল তো। তোর আগেও বেশ কয়েকটা বোকা মেয়ে এভাবেই মায়ের কাছে বলিদান দিয়েছে। বেড়েছে আমার মায়ের আয়ু। তোর রক্তে অন্তত একটা বছর মা হেসে খেলে বেঁচে থাকবে। ততদিনে আমি আরেকটা বোকা মেয়ে পেয়ে যাবো। তার মানে এই প্রেম, বিয়ে, ভালোবাসা, এই সব তোমার নাটক অভি? হ্যাঁ, নাটক। আমি আর আমার মা দেবী রক্তপাশানির আশীর্বাদে জীবন বেঁচে থাকবো। আমাদের জরা গ্রাস করতে পারবে না। তার মানে এর আগেও তুমি বিয়ের নাম করে এভাবে ভুলিয়ে মেয়েদের এখানে নিয়ে এসেছো? অনেকবার নিয়ে এসেছি। শেষ মেয়েটাও না তোর মতো এত প্রশ্ন করেছিল। বোকা মেয়ে, শিলিগুড়ির মেয়ে। উর্মি এক ঝটকায় ওর হাত ছাড়িয়ে ছুটে পালাতে যায়। চুলের মুঠি ধরে ওকে মাটিতে ফেলে টানতে নিয়ে আসে অভি। আর 4 মিনিট পরে বলির শুভক্ষণ। এই জবার মালাটা ওর গলায় দাও আর মুখে গুজে দাও এই পান। দেখি ওটাকে। পুরোহিত ভীষণভাবে চমকে ওঠে ওদের পিছন দিকে তাকিয়ে। সেদিকে তাকাতেই চমকে উঠে 2 পা পিছিয়ে আসে অভি। তুমি? না না না, এ হতে পারে না। কি করে আমরা নিজের হাতে একে ঠাকুর মশাই? হতে পারে না, হতে পারে না।
করেছিলেন, কিন্তু ভুলে গেছিলে যে আত্মা অবিনশ্বর। আমার আত্মা এই গুহাতেই আটকে ছিল। আমি তো ভুল করেছি, একই ভুল আমি সইকে করতে দেব না। সই, তুই পালিয়ে যা। পুরোহিত হাতে একটা কি নিয়ে উৎসার দিকে ছুটতে যেতেই উর্মি ওদের মাঝে এসে দাঁড়ায়। আমার সই উৎসাকেও এভাবে বলে দিয়েছিলে? তবে আর আগে আরো কত কত হতভাগ্য মেয়েকে কে জানে। ছি ছি, তোমরা মানুষই না পিশাচ। তুমি কিন্তু কিভাবে ছিল? ও তো উত্তরবঙ্গের মেয়ে, কলকাতায় আসেনি কখনো। কিভাবে ছিল তুমি? উৎসাহ আর আমি ছিলাম ছোটবেলার বন্ধু। সই আমার মা ছিল না, বাবার নাইট শিফট থাকতো, তাই আমি শিলিগুড়িতে বড় হয়েছি বড় মাসির কাছে। উৎসাহ মাসির দেওরের মেয়ে। আমরা ছিলাম দুই শরীর কিন্তু এক প্রাণ। আমি কলেজের পর কলকাতা চলে এলাম বাবার কাছে চাকরি করব বলে। হঠাৎ শুনলাম ও নাকি হারিয়ে গেছে। খুব মনে পড়তো ওর কথা। ওর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল আমার। বাড়ি ছাড়ার আগে আমায় একটা মেসেজ করেছিল, তোমার সঙ্গে ওর ছবি পাঠিয়েছিল, বলেছিল সেবক কালীবাড়িতে তোমরা বিয়ে করেছো, ও কলকাতায় আসছে, এবার দেখা হবে। তারপরেই ও হারিয়ে যায়। ওর বাড়ির লোক কিছু না জানলেও আমি ফেসবুক থেকে তোমায় খুঁজে বার করি, বন্ধুত্ব করি, তারপর বিয়েও করি। কারণ আমার স্বপ্নে উচ্ছ্বাস তো কিছু বলতে চাইতো, বলতে পারতো না, শুধু তোমায় দেখিয়ে বলতে চাইতো কিছু। আমি ভেবেছিলাম তোমার কোনো বিপদ আছে হয়তো, কিন্তু এখানে এসে বুঝলাম তোমরাই ওর জীবন শেষ করে দিয়েছিলে। ছি ছি। শুধু আমার নয় রে, আমার মতো অনেক মেয়ে বিভিন্ন রাজ্যে গিয়েও ফাঁদ পাতত। যেসব মেয়ের বিয়ে সহজে হচ্ছে না, তারাই ওর ফাঁদে পা দিত। যাদের খোঁজ করার মতো তেমন কেউ নেই, বিয়ে দেওয়ার মতো কেউ নেই, তারাই ওর শিকার ছিল। তোকে আমি সাবধান করতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম তোকে খুঁজে বার করবো। রাতে ওদের বাড়িতে বারান্দার দড়িতে আমি তোর ওই সাপের মতো ক্লিপটা পাই, জানিস তো? খুব অবাক হয়ে গেছিলাম। অভিকে জিজ্ঞেস করবো ভেবেছিলাম। তারপর স্নান করতে বাথরুমে গিয়ে আয়নার পেছনে তোর একটা রুমাল পাই। তোর জন্মদিনের রুমালটা আমি বানিয়ে দিয়েছিলাম, তাই আমি সবটা জানার জন্য। ও, সবটাই তাহলে নাটক। তো সব জেনে বা তুই কি করতে পারবি? কি করবি তুই? আজ তোর শেষ দিন। দেবী মা আজ তোর রক্তে স্নান করবে। বলতে বলতে অভি আবার এগিয়ে আসে উর্মির দিকে, কিন্তু উৎসার এক ধাক্কায় ও আবার ছিটকে পড়ে যজ্ঞকুণ্ডের কাছে। এবার কমণ্ডলু ছিটকে সব জল পড়ে যজ্ঞকুণ্ডে, নিভে আসতে চায় আগুন। পাপ, মহাপাপ, যজ্ঞের আগুন নিভে গেলে অনর্থ হবে বলে যজ্ঞকুণ্ডের নিভে আসা আগুনকে উস্কাতে যায় পুরোহিত। কিন্তু উৎসাহ পুরোহিতকেও এক ধাক্কা দিতে সে যজ্ঞকুণ্ডের উপরেই উল্টে পড়ে। আর অদ্ভুতভাবে তার পাটের ধুতি চাদর দাউ দাউ করে জ্বলে ওঠে। চিৎকার করতে করতে গুহার ভেতর মূর্তির পায়ের কাছে লুটিয়ে পড়ে লোকটা। উৎসাহকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে হাড়ি কাঠের দিকে ছুটে গিয়েছিল অভি, কিন্তু উৎসার ছায়া শরীর বিদ্যুতের বেগে সেখানে পৌঁছে যায়। ক্ষমা করো উৎসাহ, মায়ের জন্য আসলে ক্ষমা করো। আমি মায়ের জন্য আসলে আমার ক্ষমা উৎসাহ। তুমি আর তোমার মা দুজনেই রক্ত পিশাচ। একের পর এক মেয়েদের এভাবে কখনো কাজের নামে কখনো বিয়ের নামে ভুলিয়ে এনে মেরে তোমরা এই অশুভ শক্তির আরাধনা করতে। আজ আমি তোমাদের শেষ করে এই অশুভ শক্তির পাষাণ পিশাচের শেষ দেখতে চাই। বলে
খড়গটা তুলে নিয়ে হাওয়ায় এক পাক ঘুরিয়ে অভির গলায় বসিয়ে দেয় উৎসাহ। কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়েছিল উর্মি। আজ এদের শাস্তি দিতে পারলাম আমি। একা একা আমি কিছুই করতে পারছিলাম না। আজ আজ তোকে বাঁচাতে আমি ছুটে এলাম। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে যাবে। এদের কীর্তিকলাপ সব খুলে বলবি তুই। কিন্তু কিন্তু পুলিশ এলে অভিজিৎকে মারলো বলে আমি কি বলবো উৎসাহ, কি বলবো? বলবি বলবি ওই ওই পুরোহিত অভিকে বলি দিয়েছে, এরপর তোকেও দিত। খড়গের গায়ে পুরোহিতের হাতের ছাপ রয়েছে। আমার আমার আর একটা কাজ বাকি আছে। এই মূর্তিটা ভেঙে ফেললেই ওর মা শেষ হবে। নিজের আয়ু তার বহু আগেই ফুরিয়ে গেছিল। গত 15 বছর এভাবে অন্যের আয়ু চুরি করে অন্ধকারে জীবন কাটাচ্ছে সে শয়তানি। দিনের আলোয় বার হলেই ওর আয়ু শেষ। ওর শরীর অন্ধকারে বিলীন হয়ে যাবে। আজ আলো দিয়ে ওই অন্ধকারকে দূর করব আমি। আর কোনো মেয়ের সর্বনাশ করতে দেব না ওদের। কালো রাতে গেল খুঁজে, আলো তাড়িয়ে দিল মুছে। এই বলে আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যায় উৎসার ছায়া শরীর। বাইরে এবার পাখিদের ডাক শোনা যাচ্ছে। উপরে উঠে আসে উর্মি, বুক ভরে শ্বাস নেয়। সরু পথে সূর্যের আলোরেখা দেখা দিয়েছে। জঙ্গলের গভীরে অন্ধকার কেটে যাচ্ছে। কালো রাত্রি কেটে একটা নতুন দিন শুরু হয়েছে। সেই আলোর পথে এগিয়ে যায় উর্মি। আপনারা এতক্ষণ শুনছিলেন অশরীরীর আবির্ভাব সিরিজের দ্বিতীয় গল্প কালো রাতি গেল ঘুচে। অভিনয় ছিলেন শান্তনু গঙ্গোপাধ্যায়, অভি চক্রবর্তী, দীপ্তশী সাহা, পূজা কুণ্ডু, মধুমিতা মল্লিক, বিজয় দাস এবং পাপড়ি চক্রবর্তী। আবহ নির্মাণ এবং শব্দগ্রহণ ঋষভ সরকার, মিউজিক পয়েন্ট স্টুডিও। শোনো না শুনতে ক্লিক করুন স্ক্রিনে দেওয়া লিঙ্কে। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের অভিনয়। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন বন্ধুদের মধ্যে। শোনো না।